পরপর ৩ মেয়ে হওয়ার অপরাধে আমার বাবা আমার মায়ের শাস্তিস্বরূপ ঘরে নতুন বউ আনেন। আমার বয়স তখন ৭ বছর, বড় অপুর বয়স ১২, মেজ অপুর বয়স ৯ বছর। বাবা বড় অপুকে ভালোবাসলেও আমাকে আর মেজ অপুকে একদমই দেখতে পারত না। কারণ তিনি তো আমাদের চাননি। তিনি ছেলে সন্তান চেয়েছিলেন। দাদিও আমাদেরকে দেখতে পারত না। আর মাকে অনবরত কুকথা বলতো। তখন বাবা কান ভাঙানি দিয়ে মাকে মার খাওয়াতো। এরপর দাদির ভাইয়ের বুদ্ধিতে দাদির ভাইয়ের মেয়ের সাথে বাবার বিয়ে হয়ে যায়। সৎমা এসে আগে আমাদের ঘর থেকে বের করে দেন। আমাদের জায়গা হয় দাদির ঘরের সামনে বারান্দায় ছোট্ট ঘরে। মা সব কিছু মেনে নিলেও সৎমা আমাদের মানতে পারে না। সবসময় বাবার সাথে ঝগড়া করে আমাদের বাড়ি থেকে চলে যেতে বলে। তবে তখন পর্যন্ত হয়তো বাবা আমাদের উপর কিছু মায়া ছিল, তাই তাড়িয়ে দেয় না। এর কিছুদিন পর সৎমা গর্ভবতী হয়। গর্ভাবস্থায় পুরোটা সময় মাকে সৎমায়ের সেবা করতে হয়েছে। এরপর সৎমায়ের কোলে আসে তার ছেলে। কি যে খুশি ছিল বাবা! বাবার জান প্রাণ তার ছেলে। মায়ের থেকে শুনেছি বাবা নাকি আগে এমন ছিল না। মাকে আর আপুকে খুব ভালোবাসতো। কিন্তু মেজ আপু আর আমি হওয়ার পরে এমন হয়ে গেছে। মেয়ে হওয়ার কথা শুনে নাকি আমার মুখ পর্যন্ত দেখেনি। যাই হোক, আমি বাবার ভালোবাসা না পেলেও দেখেছিলাম ভাইয়ের উপর বাবার ভালোবাসা। মাঝে, মাঝে খুব ইচ্ছে করতো ভাইয়ের মতো বাবাও আমাকে কোলে নিক, আদর করুক। কিন্তু তা হয়তো না, বাবা আমাদের এক্কেবারেই ভুলে গেল ভাইকে পেয়ে। কিছুদিন পর বাবা মাকে ছেড়ে দেয়। মাত্র ৫০,০০০ টাকা দেনমোহরে বিয়ে হয়েছিল তাদের। তাই ৫০,০০০ টাকা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তখন মা তার ৩ মেয়ে নিয়ে মামার বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু ৪ জন মানুষের ভাত কাপড় দেওয়া মামার পক্ষে সম্ভব হয় না। এমন অবস্থায় আমাদের দূর সম্পর্কের আত্মীয়র মাধ্যমে একজন অবস্থাপন্ন অথচ পক্ষাঘাত অচল মহিলার বাসায় আমাদের আশ্রয় জুটে। তাদের ৫ তলা বাড়ির নিচতলায় ছোট্ট ফ্ল্যাটে আমরা থাকতাম। মহিলা ভাড়া নিতেন না আমাদের থেকে। মা লোকের বাড়ি কাজ করে কোনোরকম সংসার চালাতো। এরই মধ্যে আমার বড় বোনকে বাবা নিয়ে যায়। মা ও আপু কিছু বলেনি, কারণ আপু বাবার কাছে ভালো থাকবে। এরপর কেটে যায় কয়েক বছর। আমার মেজো আপু অপূর্ব সুন্দরী হয় ১৫ বছর বয়সে। সচ্ছল মোটামুটি পরিবারে বিয়ে হয়ে যায়। আমিও সুশ্রী হয় মাত্র ১৩ বছর বয়সে। আমাদের বাড়িওয়ালা ভদ্রমহিলার চোখে পড়ি এবং তিনি একরকম জোর করে তার বড় ছেলের সাথে ঘরোয়াভাবে অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করিয়ে দেয়। যেহেতু তারা অনেক ধনবান, আমার মাও ও অন্য অন্য আত্মীয়স্বজন এখানে মেয়ে দিতে পেরে নিজেদের ধন্য মনে করতেন। বিয়ে কি তখন আমি ঠিকমতো বুঝতাম না। তবে বাসরাতে এইটুকু বুঝতে পেরেছিলাম, আমার স্বামী আমাকে বিয়ে করে মোটেও খুশি নন না। তিনি আমার প্রতি আসক্ত ছিলেন না, আমার সাথে তেমন কথাবার্তা বলতেন না। আমার শাশুড়ি সবাইকে বলতেন, ও এখনও অনেক ছোট, আমার সাথে ঘুমাবে, বড় হলে নিজের ঘরে যাবে। আমি সারাদিন আমার শাশুড়ির সাথে থাকতাম এবং যেহেতু উনি আংশিক পক্ষাঘাতগ্রস্ত ছিলেন, আমি তার দেখাশোনা করতাম। আমি তখন ক্লাস 7-এ পড়ি। কিন্তু বিয়ের পর আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। যেহেতু আমাদের বাড়িগুলো এখন আমার শ্বশুরবাড়ি, মায়ের এখানে থাকা দেখতে খারাপ দেখায়। তাই আমার মা আমার মামার বাসায় চলে যায়। সব মিলিয়ে আমার সময়টা বেশ ভালোই যাচ্ছিল। এর মধ্যে আমি কাজের লোকের মাধ্যমে জানতে পারি আমার স্বামী বহু বছর ধরে একজন বিবাহিত মেয়ের সাথে প্রেম করছেন। মহিলা স্বামী ছেড়ে কাছাকাছি কোথাও চলে এসেছেন এবং আমার স্বামী নাকি সারাদিন ওই বাড়িতে পড়ে থাকেন। আমার শাশুড়ি এই সম্পর্ক কিছুতে মেনে নেবে না বলে ছেলের মন ঘোরাতে আমার সাথে জোর করে বিয়ে দিয়েছেন। আমার শ্বশুর মারা গেছেন ২ বছর হলো। আর আমার একমাত্র দেবর কলেজে পড়ে। পারিবারিক ব্যবসা আমার স্বামীকে দেখতেন। সে নাকি তার মাকে বলেছিল, তুমি আমাকে বিয়ে করাতে পারবে কিন্তু ঘর করাতে পারবে না। ঠিক তাই হলো। আমার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক তৈরি হয়নি, বরং উনি বাসায় আসলে আমি পালিয়ে থাকতাম। উনি যে অন্য নারীতে আসক্ত তা শুনে আমার মোটেও দুঃখ লাগেনি, বরং তার সাথে এক ঘরে থাকতে হচ্ছে না, এতেই আমি খুশি ছিলাম। এভাবে কয়েক মাস যাবার পর আমি আবার লেখাপড়া শুরু করতে চাইলাম। আমার শাশুড়ি আমার জন্য মহিলা টিউটর রেখে দেন। আমি আবার পড়াশোনা শুরু করি। আমার দেবরকে আমাকে পড়াশোনা বুঝিয়ে দিত। সে ছিল বড় ভাইয়ের স্বরূপ বিপরীত। সে খুব মজা করত, আমাকে বিভিন্ন বই এনে দিত। এভাবে আমার সাথে তার খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। বছর ৩ পর আমার স্বামী ওই ডিভোর্সি মহিলাকে বিয়ে করে আমাদের বাড়ির দোতলায় একটা ফ্ল্যাটে ওঠায় ও উনি ওখানে থাকতে শুরু করেন। ততদিন আমি একমাত্র আমার স্বামী ছাড়া অন্য সবার প্রিয়পাত্র হয়ে উঠেছিলাম। আর আমার শাশুড়ির দেখাশোনা থেকে শুরু করে সংসার সব দায়িত্ব আমি খুশি মনে পালন করতাম। আমার স্বামী যখন দেখছিলেন আমি সংসার চালাচ্ছি, উনি খুব আর্থিক দায়িত্ব পালন করে খালাস। তখন নিজের সংসারের পছন্দের স্ত্রী নিয়ে সংসার করতে লাগলেন। কেউ আমাকে তালাক দেওয়ার কথা তোলেনি। আমি ভাগ্যকে মেনে নিয়ে শাশুড়ির স্নেহ আশ্রয়ে থাকতে লাগলাম ও এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলাম। এর মধ্যে আমার জীবনে সবচেয়ে দুঃখ ও সুখের ঘটনাটি ঘটল। একসাথে থাকতে থাকতে আমার দেবরের সাথে আমার গভীর প্রেম তৈরি হলো। আমরা একই বাসায় থাকতাম। সে আমাকে পড়াতো, আমাকে গিফট এনে দিত, আমার কোনো কিছু দরকার হলে সেই এনে দিত। একবার আমার খুব জ্বর হয়। সে ৩-৪ রাত
না ঘুমিয়ে আমার দেখাশুনো করে। সবাই ভাবতো ভাই বোনের মতো সম্পর্ক, কিন্তু আমাদের দুজনের জন্য দুজনের এমন টান তৈরি হয়ে গেল যে কেউ কাউকে ছাড়া জীবন চিন্তা করতে পারতাম না। এরপর এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষার পর আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। আমার দেখাশোনা করার জন্য মা আসে কিছুদিনের জন্য। বাড়িতে প্রাথমিক চিকিৎসা করায় আমি সুস্থ না হলে বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর টেস্ট করে ধরা পড়ে আমি গর্ভবতী। আমার গর্ভধারণের ঘটনা জানাজানি হলে আমার স্বামীকে খবর দেওয়া হয়। আমার স্বামী তার নতুন স্ত্রীকে নিয়ে এসে সবার সামনে ঘোষণা করে দেন যে এটি তার সন্তান না, আর তিনি আমাকে তালাক দিতে চান। এরকম চরিত্রহীন মেয়েকে সে বউ হিসেবে রাখবে না। তখন বাধ্য হয়ে আমি সবাইকে জানাই যে আমি আর আমার দেবরকে একে অপরকে ভালোবাসি এবং এই সন্তান তার, আর আমরা একে অপরকে বিয়ে করতে চাই। আমার একটা কথায় বাসায় হুলস্থুল লেগে যায়। আমার দেবরকে জিজ্ঞাসা করা হয় আমি যা বলছি সত্যি কি না। ও হ্যাঁ বলে। আমরা একে অপরকে ভালোবাসি, আমি আফিফাকে বিয়ে করতে চাই। আমার স্বামী দেবরকে বলে কি বলছিস তুই, লজ্জা করলো না একবারও তোর নিজের ভাইয়ের বউয়ের সাথে নষ্টামি করতে? দেবর চিৎকার করে বলে কিসের ভাবে, তুই কোনোদিন আফিফাকে বউ বলে মেনে নিয়েছিস, বউয়ের অধিকার দিয়েছিস? আর ওকে সবসময় আমি আমার বন্ধু হিসাবেই ভেবেছি, আর বন্ধুকে বউ করা অপরাধে কি আছে? আমার স্বামী কথাটা শুনতেই বলল চুপ কর হারামজাদা, আমার মুখের উপর কথা বলার জন্য তোকে যখন যা চেয়েছিস তাই দিয়ে বড় করছি, আজ তোর একদিন কি আমার একদিন। কথাটা বলে দেবরকে মারতে মারতে বাথরুমে নিয়ে আটকে রাখে। তারপর আমার স্বামী নতুন স্ত্রী আমাকে আর আমার মাকে বাড়ি থেকে বের করে দেয়। তখন আমার মা আমার মেজ বোন আর দুলাভাইকে ফোন করে। আমাকে তাড়িয়ে দিতে চাইলে দুলাভাই বলে তাদের ছেলেদের বিরুদ্ধে মামলা করবে। তারপর নানান ঝামেলার পর মীমাংসা হয়, আমাকে গর্ভপাত করাতে হবে এবং দেবরের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আমার দুলাভাই এই শর্তে রাজি হয়ে যায় আর তারপর আমাকে গর্ভপাত করায়। তারপর আমার দেবরকে জোর করে ঢাকার বাইরে তার মামার বাড়িতে পাঠিয়ে দেয়। তখন থেকে আমার বোন আর দুলাভাই রাগ করে আমার সাথে সম্পর্ক ত্যাগ করে। তখন থেকে আমার মা আমার সাথে এই বাসাতে থেকে যায়। আমি যথারীতি আমার শাশুড়ির দেখাশুনো করতে থাকি। এই সময় আমার অনেক আশা ছিল আমার ভালোবাসার মানুষটি ঠিক আমার কাছে ফিরে আসবে। আমি অপেক্ষায় থাকি। তারপর কেটে যায় 7 মাস, কিন্তু এর মধ্যে সে আমাকে একবারও ফোন করেনি বা নিজের মাকেও দেখতে আসেনি। এরপর 7 মাস পর আমি জানতে পারি আমার দেবরকে তার মামারা তাদের গ্রামের একটি মেয়ের সাথে বিয়ে দিয়েছে। খবরটা শুনে আমি পাগলের মতো কান্নাকাটি করি। মা শুধু সান্ত্বনা দিয়ে আমাকে আর নীরবে চোখের জল ফেলেছে। তখন আমার খুব মনে হতো বাবার কথা। যদি আমার বাবার হাত আমার মাথার উপর থাকতো তাহলে হয়তো আমার জীবন নিয়ে এইভাবে খেলা করতে কেউ পারতো না। কিন্তু যেখানে আমার বাবার কাছে আমার কোনো মূল্য নেই, সেইখানে অন্য মানুষজন তো পা দিয়ে পিষেইবে। এরই মধ্যে আমার দেবর নতুন বউ নিয়ে এই বাড়িতে ওঠে। সে এমন ভাব করে যেন আমাকে চেনেই না। সবার ভাবসাব এমন যেন আমি এই বাড়ির ঝি ছাড়া কিছুই নেই। আমি আর আমার মা আমার শাশুড়ির ঘরে থাকতাম, তার দেখাশুনো করতাম। রান্নাবান্না থেকে শুরু করে সব দায়িত্ব আমার। এর মধ্যে জানতে পারি আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। তবে আমি তখনও তার মায়ের দেখাশুনো করছি। আমার শাশুড়ি আমাকে কিছুতেই ছাড়বেন না। এই আমার শাশুড়ির ইচ্ছার সিদ্ধান্ত। আমার জন্য 20 লাখ টাকার ডিপোজিট করে রাখা হবে। আর আমি ততদিন এই বাড়িতে থাকবো, ততদিন আমাকে মাসে মাসে 15,000 টাকা করে হাত খরচ দিতে হবে। তখন টাকাটা আমার আর আমার মায়ের 15,000 টাকা করে হাত খরচ দিবে। তখন এই টাকাটা আমার আর আমার মায়ের জন্য অনেক, যেখানে আমাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। একদিকে চোখের সামনে আমার ভালোবাসার মানুষটিকে অন্য একটি মেয়ের সাথে দেখছি, এটা যে কি কষ্টের বলে বোঝানো যাবে না। এবছর 2 বছর কেটে যায়। আমার শাশুড়ি আমাকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসেন। বাড়ির বড় বা ছোট ছেলে কেউ আমাদের সাথে কথা বলে না। বাড়ির বড় বউ অন্য ফ্ল্যাটে থাকে। এই ফ্ল্যাটে ভুলেও আসে না। তাদের একটা মেয়ে হয়েছে, বাচ্চাকেও আসতে দেয় না। ছোট্ট বউ গ্রামের মেয়ে, সে সম্ভবত কিছু জানে না। সে নিজেও কেমন যেন লুকিয়ে লুকিয়ে থাকে। আমার ধারণা তার কোনো মানসিক সমস্যা আছে। আমি টেবিলে খাবার দিলে সে চুপচাপ খেয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে থাকে। শাশুড়ি কোনো খবরই নেয় না। আমার মাঝে মাঝে মনে হয় এই জীবন বড় অপমানের। তবু এটা ভেবে সব মেনে চুপ করে থাকি। আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে 2 অসহায় মা সাফার করবে। আমার শাশুড়ির কেউ সেবা করবে না। আমার মায়ের কোনো আশ্রয় নেই। সব কিছু শেষে ওদের ভালোবাসায় আমি সব কষ্ট ভুলে যাই। কিছুদিন পর আমার শাশুড়ি অসুস্থ, শাশুড়ি মারা যান। শাশুড়ির মৃত্যুর পর ভেবেছিলাম ওরা দূর দূর করে হয়তো আমাদের তাড়িয়ে দেবে, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ আমার সাথে একটুও খারাপ আচরণ করলো না। বরং আমার প্রাক্তন স্বামী চেষ্টা করছে আমার পরবর্তী জীবনে যেন কোনো সমস্যা না হয় তার ব্যবস্থা করাতে। তার মৃত্যুর আগে আমার শাশুড়ির শেষ ইচ্ছে ছিল ঢাকার বাইরে তার একটা বাড়ি আছে, সেটা আমাকে দেওয়া। তার ছেলেদের তিনি সেটা জানিয়েছিলেন। তাই অনুযায়ী তারা তার মায়ের কথা মতো আমাকে ঢাকার অদূরে এক টুকরো জমির সাথে ছোট্ট টিন শেড বাড়ি লিখে দেয়। বর্তমান এই বাড়ি থেকে আমি ভাড়া পাই। ব্যাংক থেকে বেশ ভালো পরিমাণ লাভ পাই টাকার।
তা দিয়ে আমার আর আমার মায়ের খুব ভালোই চলছে। শাশুড়ি মায়ের মৃত্যুর 40 দিন পর আমরা এই বাড়ি থেকে চলে আসি। তারপর একটা ভাড়া বাসায় থাকি। সেখান থেকে আমি আমার লেখাপড়া চালিয়ে যাচ্ছি। এর মধ্যে একদিন খবর পেলাম দাদি নাকি মারা গেছে। শেষ সময়ে রাস্তায় দিন পার করছে কারণ তার আদরের বৌমা পায়খানা করে ঘরে জন্য বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার সৎ ভাইয়ের নাকি ক্যান্সার হয়েছে, অবস্থা বেশ খারাপ। আমার বাবার যা জমানো টাকা পয়সা ছিল চিকিৎসা করাতে গিয়ে সব শেষ। কিছুদিন আগে ভিটে মাটিটুকু বিক্রি করে বস্তিতে ছোট্ট একটা ঘরে উঠেছে। শুনে ভীষণ কষ্ট পেয়েছে। আর যাই হোক, ভাইটার তো কোনো দোষ নেই, ও তো নিষ্পাপ। খুব করে চাই আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। শুনেছি বড় বোন নাকি প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল, বাবা মেনে নেয়নি, তাই বড় আপুর সাথে বাবার কোনো যোগাযোগ নেই। তবে বড় আপুও ভালো আছে, দুটো বাচ্চা হয়েছে, বেশ সুখের ওদের সংসার। কলেজ থেকে ফেরার পথে রাস্তায় একদিন দেখেছিলাম বাবাকে। বাবা অবশ্য আমাকে চেনেনি, তবে আমি চিনেছি। শুধু ওই কয়েকটা বছর শরীরে একটু অবনতি হয়েছে। রুগ্ন মলিন চেহারা, মনে হচ্ছে শরীরে একটুও বল নেই। আহা, কি মানুষ, কি হয়ে গেছে এই মানুষটি! একদিন কি দাপটে সঙ্গে আমার মাকে মারত। নিজের বাবা হওয়া সত্ত্বেও নিজের মেয়েদের কোনো খোঁজখবর পর্যন্ত নেয়নি। উনি সেদিন যদি আমাদের মুখের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালেন, তাহলে আমাদের জীবনটা সুন্দর হতে পারত। তবে সব কথার এক কথা, ভাগ্যে যা থাকে তা তো মেনে নিতে হবে। তাই ভাগ্যকে মেনে নিয়ে সামনে এগোনো জীবনের লক্ষ্য। আমি সেই দিকে এগোচ্ছি। শাশুড়ি মায়ের থেকে চলে আসার পর আর কখনো আমার প্রাক্তন স্বামী বা দেওরের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। তবে সেই দিন ওখানকার একজনের সাথে দেখা হয়েছিল। সে বলল দেবরের নাকি বাচ্চা হচ্ছে না। তবু টাকা থাকলে কি লাগে, তারা তাদের নিজেদের সংসার নিয়ে ভালোই আছে। আমি সবার শুভকামনায়, বিশেষ করে অসুস্থ শাশুড়ির জীবনের শেষ কয়েক বছর ভালোবাসা ও দোয়ায় সিক্ত হয়ে বর্তমান নিজের জীবন গুছিয়ে নিয়েছি। তবে আমি জানি না এই জীবনে হয়তো কাউকে বিশ্বাস করতে পারবো কি না কোনোদিন। বসন্তের রং কালো থেকে রঙিন হবে কি না। সমাপ্ত। সত্য ঘটনা অবলম্বনে বসন্তের রং কালো। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।